ঢাকা ছেড়ে ফেনীর উদ্দেশ্যে ছুটে চলে লাশবাহী গাড়িটি। সাকিবকে নিয়ে তুষার গ্রামের উদ্দেশ্যে রওনা দিলে সাথে নিবিড়কেও পাঠিয়েছে রাজ। রুশান ও রাজ যেতে পারেনি এদিকটার নিরাপত্তার কথা ভেবে, কারণ নিলয় এমন একটা কাণ্ড করে বসার পর বিদ্যুৎ কখনোই নীরব থাকবে না, উন্মাদ করে তুলবে তাকে। কখন কি করে বসবে তার কোনো নিশ্চয়তা নেই। সাকিবের নিথর দেহটি নিয়ে গাড়ি ছুটে চলেছে তার গ্রাম ও পরিবারের কাছে। অভিমানে বাড়ি ছাড়া ছেলেটি আজ বছরখানেক পর ফিরছে নিজ বাড়িতে, তবে লাশ হয়ে। অভিমানের সমাপ্তিটা হয়ে ওঠেনি আর। অন্যমনস্ক হয়ে বসে রইল তুষার। এর মাঝেই ফোন বেজে ওঠে তার হাতে। নিয়ে দেখে সাকিবের মায়ের কল। রিসিভ হতেই ওপাশ থেকে বলে, তোমরা কখন রওনা দিবে বাবা? ইচ্ছের বিরুদ্ধেও নিজেকে স্বাভাবিক রাখে তুষার। শান্তস্বরে বলে, আন্টি রওনা দিয়েছি কিছুক্ষণ আগে, ফিরতে ঘন্টা 4 মতো লেগে যাবে। ওপাশ থেকে সাকিবের মা হেসে বলে, সাকিবকে একটু ফোনটা দিবে? আজ কথা বলতেও যেন কণ্ঠস্বর কাঁপছে তুষারের। তবুও নিজেকে স্বাভাবিক রেখে বলে, সে এখন কথা বলবেন আন্টি। মুখে হাসির পরিমাণ খানিকটা কমে আসে সাকিবের মায়ের, তবুও হালকা হাসি ধরে রেখে বলে, আচ্ছা বাবা, সাবধানে এসো। এতক্ষণ পর ছেলে ফিরছে, এটাই তার জন্য অনেক। কথা শেষ হতেই ফোন রাখে সাকিবের মা। এর মাঝেই জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে 2 হাত ভর্তি বাজার নিয়ে ফিরে এসেছে সাকিবের বাবা। স্বামীকে বাজার থেকে ফিরতে দেখে দ্রুত পায়ে দরজার সামনে গিয়ে দাঁড়ান তিনি। তার হাতে বাজার খরচের ব্যাগ দুটো দিয়ে সাকিবের বাবা বলে, কতটুকু এসেছে? সাকিবের মা ব্যাগ দুটো হাতে নিয়ে বলে, রওনা দিয়েছে, বলল 4 ঘন্টা লাগবে। হাতে থাকা ঘড়িটার দিকে তাকায় সাকিবের বাবা, দেখে সবে বেজেছে 3টা, আরো 4 ঘন্টা মানে বাড়ি পৌঁছাতে 7টা বাজবে, অর্থাৎ মাগরিবের পর। হিসেব মিলিয়েই তিনি হাত মুখ ধোয়ার উদ্দেশ্যে গামছাটা কাঁধে নিয়ে কলপারের দিকে পা বাড়িয়ে বলে, আচ্ছা যাও, এখন রান্না বসিয়ে দাও। হাস্যোজ্জ্বল চেহারায় রান্নাঘরের উদ্দেশ্যে পা বাড়ায় সাকিবের মা। মাছ মাংস কাটা ও কাজে সাহায্য করার জন্য পাশের বাড়ি থেকে রেণুভাবি নামের এক মহিলাকে ডেকেছিলেন তিনিও এসেছেন মাত্র। যাই হোক, এখন দ্রুত রান্না বসাতে হবে। ছেলের জন্য তার পছন্দ মতোই রান্না করতে হবে আজ। অনেকদিন পর ছেলে বাড়ি ফিরছে, অনুভূতিটা যেন তাদের কাছে ভাষায় প্রকাশ করার মতো না। অথচ তাদের জন্যই যে আজ জীবনে পাওয়া সবচেয়ে বড় সারপ্রাইজটা আসতে চলেছে, সেটা কি করেই বা জানবে। পরিপূর্ণ বিকেল হয়ে এলো। দুপুরের পরপরই ইব্রাহিম তালুকদারের মৃত্যুর সংবাদ পৌঁছে যায় আকাশের কানে। শুরুতে রসিকতা ভেবে নিজের বিশ্বস্ত লোককেই কষিয়ে চর মেরেছিল আকাশ। অতঃপর সত্যতা নিশ্চিত হতেই যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায় তার। মাথাটা ভনভন করে ওঠে এক মুহূর্তের জন্য। মস্তিষ্ক যেন শূন্য হয়ে আসে মুহূর্তেই। এক মুহূর্ত সময় নষ্ট না করে ছুটে যায় বাবার কাছে। ইতিমধ্যে খবর পৌঁছে যায় আরাফের কানেও। মুহূর্তেই যেন ক্ষুব্ধ হয়ে উঠে সে। হাতটা মুষ্টিবদ্ধ করে শ্বাস নিচ্ছে একের পর এক। হুইল চেয়ারের চাকা ঢেলে সদর দরজার সামনে এসে থামে সে। ভাইকে অস্বাভাবিক দেখে ছুটে আসে অবনী। তার পেছন পেছন আসে ইনায়া তালুকদারও। কি হয়েছে জানতে চাইলেও কোনো উত্তর করেনি আরাফ। নিরুত্তরে ক্ষিপ্ত হয়ে শ্বাস ছাড়ছে সে। আতঙ্কিত দৃষ্টি নিক্ষেপ করে এক অন্যরকম ভয়ে বুক হাতে রাখে ইনায়া তালুকদার। আরাফের এভাবে রেগে যাওয়াটা কোনোভাবেই স্বাভাবিকভাবে নিতে পারেননি তিনি। এ যেন ঝড়ের পূর্বে ঘন কালো মেঘের ন্যায়। পাশে দাঁড়িয়ে কিছুই বুঝতে পারছে না অবনী। আরাফের দিকে চেয়ে পুনরায় প্রশ্ন করতে যাবে তার আগেই হর্নের সাথে একের পর এক গাড়ি প্রবেশ করছে তালুকদার বাড়ির গেট দিয়ে। কি হয়েছে জানতে চাইলেও কোনো উত্তর করেনি আরাফ। নিরুত্তরে ক্ষিপ্ত হয়ে শ্বাস ছাড়ছে সে। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। গাইস, 1x হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা PSG এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে 1x সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড 1MARUF ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। আতঙ্কিত দৃষ্টি নিক্ষেপ করে এক অন্যরকম ভয়ে বুক হাতে রাখে ইনায়া তালুকদার। আরফের এভাবে রেগে যাওয়াটা কোনোভাবেই স্বাভাবিকভাবে নিতে পারেনি তিনি। এ যেন ঝড়ের পূর্বে ঘন কালো মেঘের ন্যায়। পাশে দাঁড়িয়ে কিছুই বুঝতে পারছে না অবনী। আরাফের দিকে চেয়ে পুনরায় প্রশ্ন করতে যাবে তার আগেই হর্নের সাথে একের পর এক গাড়ি প্রবেশ করছে তালুকদার বাড়ির গেট দিয়ে। বিস্মিত হয়ে বাইরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে অবনী। আকাশ ভাইয়া এসেছে নাকি বাবা এসেছে মনে প্রশ্ন জাগে তার, কিন্তু না, তারা কেউই আসেনি। কালো রঙের গাড়িটি এসে ব্রেক চাপে দরজার বাইরে। বাকি গাড়িগুলো মাঝখানে থাকা বড় কৃত্রিম ঝর্ণাটার চারপাশে গোল হয়ে দাঁড়িয়েছে। স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন ইনায়া তালুকদার। পাশ থেকে এখনো কিছু বুঝতে সক্ষম নয় অবনী। একে একে 20টারও বেশি গাড়ি, সেই সাথে প্রায় শতাধিক লোক বের হয়ে দাঁড়ায় বাইরে। দুজন ছুটে এসে জুতা পরিয়ে দেয় আরাফের পায়ে। হুইল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়
আরাফ। দেখি হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে অবনী। এক মুহূর্তের জন্য স্বপ্ন ও বাস্তবের পার্থক্য বুঝতে সক্ষম হচ্ছে না সে। তার বিস্ময়কে আরো বাড়িয়ে নীরবে পা বাড়িয়ে গাড়িতে গিয়ে বসে আরাফ। অতঃপর গাড়িগুলো একে একে অতিক্রম করতে থাকে তালুকদার বাড়ির গেট। ইনায়া তালুকদার স্বাভাবিক থাকলেও তীব্র বিস্ময় নিয়ে সেদিকে চেয়ে রইল অবনী, যেন চোখের পলকে মুহূর্তের মাঝেই ঘটে গেল সব। এদিকে ক্লান্ত শরীরে ডিআইজি জাহাঙ্গীর আলমের সামনে বসে আছে রুশান। আজ শারীরিক ও মানসিক সব দিক থেকেই দুর্বলতা ঘিরে রেখেছে তাকে। সেই সাথে ডিআইজি জাহাঙ্গীর আলমের সব ধারালো কথা যেন বারবার ব্যর্থ হওয়ায় রুশানের উপর তিনি খুব বেশি বিরক্ত। আজ রুশানের কোনো কথাই আজ শুনতে নারাজ তিনি। এর আগেও একবার রুশানকে সতর্ক করেছিল, এবার ব্যর্থ হলে যা ঘটবে তার জন্য জাহাঙ্গীর আলম দায়ী নয়। ঠিক এমন কিছুই ঘটেছে আজ। রুশানের সামনে একটা নোটিশ ছুড়ে দেয় জাহাঙ্গীর আলম, যার মাঝে স্পষ্টভাবে লেখা আছে এই মিশন থেকে রুশানকে বরখাস্ত করার কথা। সে যেন এই মিশন থেকে সরে এসে পুনরায় অন্য সকল অফিসারের মতোই দায়িত্ব পালনে মনোযোগী হয়। এমন নোটিশ যেন কোনোভাবেই মানতে নারাজ রুশান। আরেকটা সুযোগের জন্য ডিআইজি জাহাঙ্গীর আলমের কাছে বারবার অনুরোধ করেও লাভ হয়নি। জাহাঙ্গীর আলমের সহজ উত্তর, নোটিশটা উপর মহল থেকে এসেছে, এখানে তার কিছুই করার নেই। অথচ রুশানের ব্যর্থতা প্রমাণ করে তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য উপর মহলে আবেদন করেছিলেন জাহাঙ্গীর আলম নিজেই। আজ শোকের ছায়া নেমে আসে ইব্রাহিম তালুকদারের অনুগত সকলের মাঝেই। যেই শোকে সবার মাঝেই আজ নীরবতা বিরাজমান। ইব্রাহিম তালুকদারকে নিয়ে আসা হয় বিপ্লবের গোপন আস্তানাগুলোর মাঝে একটাতে। সিটের মাঝে শুয়ে রাখা ইব্রাহিম তালুকদারের নিথর দেহ ঠেলে নিয়ে আসা হয় মূল কক্ষের সামনে। মুহূর্তেই দুই সারিতে মুখোমুখি দাঁড়িয়ে থাকা লোকগুলো শোক প্রকাশে নিজেদের অস্ত্র সামনের ফ্লোরে রেখে দিল একে একে। অতঃপর মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তারা। তাদের মাঝে দিয়ে ঠেলে নিয়ে আসা হচ্ছে ইব্রাহিম তালুকদারের লাশ। দুই সারির অপর প্রান্তে দাঁড়িয়ে রইল আকাশ। বাবার নিথর দেহটা তার দিকে এগিয়ে আসে একটু একটু করে। বাবার লাশের পাশে দাঁড়িয়ে রইল আকাশ। চোখে মুখে ভয়ানক নীরবতা তার। হাত বাড়িয়ে ঢেকে রাখা ইব্রাহিম তালুকদারের মুখের উপর থেকে সাদা রঙের কাপড়টা সরায় আকাশ। মুহূর্তেই বাবার রক্তাক্ত গলা ও মুখটা দেখে চোখ বুজে নেয় সে। কতটা নৃশংস এই মৃত্যু ভাবতেই যেন নিঃশ্বাস ভারী হয়ে ওঠে তার। তীব্র নীরবতায় দরজার সামনে এসে দাঁড়ায় একজন লোক। সকলকে উদ্দেশ্য করে জানান দেয় বিপ্লবের আগমনী বার্তা। মুহূর্তেই হাঁটু ভাঁজ করে বসে পড়ে সকলে। বসেনি মাত্র আকাশ, আজ স্থির হয়ে দাঁড়িয়ে রইল সে। দ্রুত পায়ে কক্ষে প্রবেশ করেই হাঁটু ভাঁজ করে সারিবদ্ধভাবে বসে থাকা লোকদের মাঝ দিয়ে হেঁটে যায় আরাফ। তা পা থমকে দাঁড়ায় ইব্রাহিম তালুকদারের লাশের সামনে এসেই। বাবার রক্তাক্ত লাশের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। নীরবে হাত বাড়িয়ে বাবার একটা নিস্তেজ হাত নিজের দুই হাতে আবদ্ধ করে নিল সে। চোখের কোণে পানি জমে ওঠে মুহূর্তেই, তবে তা প্রকাশ পায়নি কারো সামনে। আকাশকে উদ্দেশ্য করে শান্তস্বরে বলে, কে করেছে এই কাজ? বিপরীতে আকাশ বলে, শুভ। আমাদের মাঝে মিশে থাকা ছেলেটি ছিল রাজের একজন বিশ্বস্ত সঙ্গী। বিস্মিত হয়নি আরাফ, শুধু চোখ দুটি বুজে নিল সে। এই পথে পদার্পণ করার পর থেকেই অনেক বিশ্বাসঘাতকের সাথে সাক্ষাৎ, এমনকি নিজেও অনেক বিশ্বাসঘাতক তৈরি করেছে সে। কাজেই বিষয়টা অস্বাভাবিক মনে হচ্ছে না তার কাছে। চোখ বুজে নীরবে কিছু সময় অতিবাহিত হয়। এর মাঝেই একটা কথা সে বারবার বিড়বিড় করে বলে, অবশ্যই সে এর মূল্য দেবে। বলেই ভারী নিঃশ্বাসে বাবার লাশের পাশ থেকে সরে দাঁড়ায় সে। নীরবে হাতের ইশারা করতেই উঠে দাঁড়ায় হাঁটু ভাঁজ করে বসে থাকা সকলে। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল নিজেদের অনুগত্য প্রকাশ করে। তাদের দিকে এক নজর দৃষ্টি বুলিয়ে আকাশের দিকে তাকায় আরাফ। গম্ভীর স্বরে বলে, সেখান থেকে বেঁচে ফিরেছে কয়জন? 7 জন। 2 জন লুকিয়ে নিজেকে রক্ষা করেছে, আর 5 জন বাইরে ছিল। তাদেরকে নিয়ে আয় আমার সামনে। মুহূর্তেই 7 জনকে নিয়ে আসা হয় সেখানে। হাঁটু ভাঁজ করে এক লাইনে বসে পড়ে সবাই। থরথর করে কাঁপছে তাদের প্রত্যেকের শরীর। নীরব থেকে পাশে হাত বাড়ায় আরাফ। একজন বসে একটা ধারালো ছুরি হাতে দেয় তার। মুহূর্তেই 7 জন একসাথে কান্নায় ভেঙে পড়ে, করুণা ভিক্ষা চাইতে শুরু করে। তাদের আর্তনাদ পৌঁছাচ্ছে না আরাফের কান অব্দি। একজনের সামনে দাঁড়িয়ে চুল মুঠো করে ধরে গলায় ছুরি রাখলো সে। অতঃপর শান্তস্বরে বলে, যেখানে আমার বাবা খুন হয়েছে সেখানে তোরা বেঁচে রইলি কেন? তার উপর নিজেদের জীবন বাঁচাতে লুকিয়ে পড়ার কাপুরুষতা দেখালি, ভুল করে ফেললি তো। এখন আমার হাত থেকে কিভাবে বাঁচবি বলতো? লোকটা কাতর স্বরে আকুতি করার সাথেই ধীরে ধীরে ছুরিটা তার গলায় চেপে ধরে আরাফ। কাটতে থাকে গলা একটু একটু করে। সেই সাথে রক্তে হাত লাল হয়ে ওঠে তার। গলাটা পুরোপুরি ভাবে কেটেই ছেড়ে দেয় তাকে। নিজের 2 হাতে গলা চেপে ধরে খক খক শব্দ করতে থাকে সে। পাশ থেকে একজন উচ্চ স্বরে বলে ওঠে, আমরা জীবন বাজি রেখে আপনার সেবা করে চলছি, আর আপনি কিনা আমাদেরকে নিজ হাতে। বাকিটা বলার আগেই তার গালে ছুরি ঢুকিয়ে দেয় আরাফ, যার সুচালো অংশটা বের হয় মাথার পেছন দিয়ে। বড় বড় চোখে হা করে বসে রইল লোকটা। গাল দিয়ে ঝর্ণার মতো গড়িয়ে পড়ে রক্ত। উপস্থিত সকলেই ভয়ে পিছিয়ে যায় খানিকটা। তাদের নত দৃষ্টির সাথে পুরো কক্ষ জুড়ে নীরবতা। আরাফ লোকটার দিকে চেয়ে বলে, কিন্তু দায়িত্ব অবহেলা আমি সহ্য করব না। তাও যে অবহেলায় আমার বাবাকে হারাতে হয়, কাল আবার সেই অবহেলা আমার নিজেকে হারিয়ে ফেলবে না তা কি করে নিশ্চিত হই? বলেই ছুরিটা টান দিয়ে বের করে নেয় আরাফ। ফ্লোরে মুখ থুবড়ে পড়ে লোকটার।
অতঃপর একে একে 7 জনকেই নিজ হাতে হত্যা করে আরাফ। যেন আজ নিজের লোকদের উপরই ভয়ঙ্কর হত্যায় মেতেছে সে। পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আকাশ, কারণ আজ আরাফ বেসামাল। আরাফ থেকে বিপ্লবে রূপান্তরিত হয়েছে সে। আজ তাকে থামানোর সাধ্য আকাশের নিজেরও নেই। এদিকে দেখতে দেখতে ঘনিয়ে আসে সন্ধ্যা। সাকিবের বাড়ি ফেনী শহর এলাকা থেকে 10 কিলোমিটার দূরে একটা গ্রামের অবস্থিত। সেখানে এই মুহূর্তে মাগরিবের নামাজ শেষে সকল মুসল্লি বেরিয়ে আসে একে একে। কেউ বাড়ির উদ্দেশ্যে পা বাড়িয়েছে, আবার কেউ পাশের চায়ের দোকানগুলোতে বসেছে চায়ের কাপ হাতে নিয়ে। এর মাঝেই অপ্রত্যাশিত একটা শব্দে খানিকটা অবাক হয় সকলে। এলাকায় কারো মরার সংবাদ শুনেনি কেউ। তাহলে লাশবাহী গাড়ি কোথায় যাচ্ছে? সেই সাথে পেছনে দুটো পুলিশের গাড়ি। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। সকলে গাড়ির আওয়াজ অনুসরণ করে এগোতে থাকে সেদিকটায়। সন্ধ্যার আগেই রান্না শেষ করে নেয় সাকিবের মা। নাস্তার জন্য রেডি করে রাখে সব। অতঃপর মাগরিবের নামাজ আদায় করেই অপেক্ষা করতে থাকে ছেলের জন্য, কারণ মাগরিবের পরেই সাকিব বাড়িতে পৌঁছানোর কথা। মসজিদ থেকে ফিরে আসে সাকিবের বাবাও। গোপনে বুকটা টিপ টিপ করছে তার। সেই ঘটনার পর আজ ছেলের মুখোমুখি দাঁড়ানোর মুহূর্তটা কেমন হবে? ছেলে কি বাবা ডেকে জড়িয়ে ধরবে, নাকি আজও অভিমান করে থাকবে? ভাবনার মাঝেই সেই অপ্রত্যাশিত গাড়িটার আওয়াজ ভেসে আসে কানে। খানিকটা অবাক হয়ে দরজার সামনে এসে দাঁড়ান তিনি। গাড়িটা এদিকে আসছে কেন? নিজের মাঝে বিড়বিড় করে কথাটা বলেই উঠানে নেমে আসেন তিনি। তার পেছন পেছন বের হয় সাকিবের মা ও ছোট ভাইও। সাকিবের মা খানিকটা কৌতূহল নিয়ে বলে, গ্রামে আজ কে মারা গিয়েছিল? প্রশ্নের বিপরীতে সাকিবের বাবা বলে, কে জানে, কই মাইকেও তো কিছু বলেনি। কৌতূহল গাঢ় হয় তাদের মাঝে। আজ গ্রামে কে মরেছে প্রশ্ন জাগে সবার মনেই। এর মাঝেই খুব কাছে চলে আসে লাশবাহী গাড়িটা। বাড়ির ভেতর প্রবেশ করেই উঠানে এসে থামলো তা। পেছন পেছন লোকজন এসেছে, ভিড় জমিয়েছে। সাকিবের বাবা গলা উঁচিয়ে বলে, আরে ভাই, এই বাড়িতে কেন এসেছেন? কেউ মারা যায়নি এ বাড়িতে, আপনারা ভুল বাড়িতে এসেছেন। বিপরীতে কোনো উত্তর আসেনি। পুলিশের গাড়িগুলো থেকে নেমে আসে পুলিশ। সারিবদ্ধভাবে দাঁড়ায় তারা। গাড়ি থেকে নেমে আসে তুষার ও নিবিড়। মুহূর্তেই বুক ধুকধুক করে ওঠে সাকিবের মায়ের। অজান্তেই পুরো শরীর কেঁপে ওঠে তার। সাকিবের বাবা দাঁড়িয়ে রইল স্থির হয়ে। তুষার সামনে এসে দাঁড়াতেই তিনি বলে, এসব কি হচ্ছে তুষার? খানিকটা নীরব রইল তুষার। অতঃপর গাড়িটার দিকে চেয়ে বলে, দুঃখিত চাচা, আমরা সাকিবকে রক্ষা করতে পারিনি। বলেই গাড়িটার দিকে তাকায় তুষার। তার সাথে তাকায় সাকিবের বাবা মা সকলে। বুক কাঁপছে সবার, এক ভয়ঙ্কর অনুভূতি। এর মাঝেই লাশবাহী গাড়িটা থেকে বের করা হয় সাকিবের লাশ। পুলিশ সদস্যগুলো নিজের অস্ত্র সোজা করে ধরে পা দিয়ে একই তালে মাটিতে আঘাত করে সেলুট জানায় সকলে। অতঃপর একইভাবে দাঁড়িয়ে রইল তারা। সাকিবের লাশটা রাখা হয় সবার সামনে। মুহূর্তেই উপস্থিত গ্রামবাসীর মাঝে বিস্ময় ছড়িয়ে পড়ে। সাকিবের বাবা মা দুজনেই তাকিয়ে রইলেন কিছুক্ষণ, যেন সবটা ঘোরের মতো মনে হচ্ছে তাদের কাছে। যে ছেলের জন্য নানান রান্নায় মেতেছিল বিকেল জুড়ে, সে ছেলে হুট করে আজ লাশ হয়ে তাদের সামনে। এটা কি সত্যি বিশ্বাসযোগ্য? কিছু সময় নীরবতায় অতিবাহিত হয়ে গেল। দুপা এগিয়ে হাত বাড়িয়ে ছেলের লাশটা ছুঁয়ে দেখে সাকিবের মা। সবটা বুঝতে পেরে পরপর কয়েকটা শ্বাস নিয়ে আচমকাই একটা আত্মচিৎকারে জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়েন তিনি। যে চিৎকারে মুহূর্তেই কেঁপে ওঠেন চারপাশ। সেদিনের চিত্র আজও সাকিবের বাবার চোখে দুঃস্বপ্ন হয়ে ধরা দেয়। যেদিন লোকের কটু কথায় রাগান্বিত হয়ে নিজের ছেলের গায়ে হাত তুলেছিলেন তিনি। বিপরীতে ছেলে করেনি কোনো প্রতিউত্তর। বেকারত্বের কষ্ট ও আশেপাশের লোকদের থেকে পাওয়া খোঁচা সহ্য করতে না পারলেও বাবার এমন আচরণ সহ্য হয়নি আর। অভিমানে নীরবে চলে গিয়েছিল বাড়ি ছেড়ে। যে অভিমানের সমাপ্তি হয়নি আর। ছেলে আজ বাড়ি ফিরেছে ঠিকই, তবে লাশ হয়ে। মৃত্যুতে সমাপ্তি হলেও আজ এই মৃত্যু যেন তৈরি করে গেল একটা অসমাপ্ত গল্প। ছেলের লাশের পাশে হাঁটু ভাঁজ করে বসে নীরবে কাঁদছে সাকিবের বাবা। ছেলে হারানোর কষ্টের চেয়েও আজ দ্বিগুণ কষ্টে ঘিরে নিয়েছে তাকে। ছেলেকে হারানোর সাথে রয়ে গেল কিছু আক্ষেপ ও আফসোস। যে আফসোসে আজ খুব করে সকলকে বলতে ইচ্ছা হচ্ছে, তোমরা কখনো লোকের কথায় প্রভাবিত হয়ে নিজ পরিবারকে কষ্ট দিও না, কারণ দিন শেষে পরিবারের চেয়ে আপনার কেউই হয় না। দুঃসময়ে সেই মানুষগুলো তোমার কষ্টের ভাগ কখনোই নিবে না, যারা খবর নেওয়া ও পরামর্শের নামে তোমাকে উস্কে দিয়েছিল। এদিকে ঘরের ভেতর বিছানায় পড়ে আছে সাকিবের মা। ভিড় জমানো মহিলারা তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। জ্ঞান ফিরলেও কান্নায় পুনরায় জ্ঞান হারাচ্ছেন তিনি। এক প্রকার পাগল প্রায় অবস্থা। অপেক্ষার অবসান এভাবে ঘটবে এমনটা কখনোই কল্পনাই করেনি তিনি। এই তো আজ বিকেলেও ছেলে ফিরে আসার আনন্দে মুখটা জলজল করছিল তার। বিকেল জুড়ে ছেলের জন্য রান্না করেছিল তার পছন্দ মতো, অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস। সে খাবার আর গলা দিয়ে নামবে না তার নিজেরও। রাত তখন 9টা। নীরব হয়ে আছে রাজের বাড়িটা। ক্ষণিকের জন্য আসা ছেলেটা হারিয়ে গেল একরাশ বিষণ্ণতা ছড়িয়ে। যে বিষণ্ণতা ঘিরে নিয়েছে রুশানকেও। তার মনেও রয়ে গেল একটা আক্ষেপ। তাকে বাঁচাতে গিয়েও নিজের জীবন হারাতে হয়েছে সাকিবকে। একই সাথে ব্যর্থতার দায়ে রুশানকে দায়িত্ব থেকে অব্যাহত দেওয়া। সব মিলিয়ে এক প্রকার অনেকটাই ভেঙে পড়েছে সে। বাসায়ও আজ যোগাযোগ করেনি দুদিন ধরে। দুশ্চিন্তা চারদিক থেকে ঘিরে নিয়েছে তাকে। তবে তা বাসায় কাউকেই বুঝতে দেয়নি একটুও। এর মাঝেই সে কক্ষে প্রবেশ করে রাজ। রুশানের মুখোমুখি দাঁড়ায় সে। একটা টেবিলে দুই পাশে বসে দুজন।
প্রয়োজন। রাজ হাজির হয় তার পদক্ষেপ নিয়ে। রুশান দায়িত্ব হারানো মানে শক্তি থাকলেও অনেকটাই তার হাত পা বেঁধে দেওয়ার মতোই। হয়তো শীঘ্রই তাকে অন্য বিভাগে পাঠিয়ে তার জায়গা নতুন কাউকে নিয়ে আসার সম্ভাবনা রয়েছে, আর সে হতে পারে ডিআইজি জাহাঙ্গীর আলমের অনুগত কেউ। রাজের বর্তমান পদক্ষেপ আকাশকে নিয়ে। তার জন্য একটা নির্জন স্থান বেছে নিয়েছে সে, একটা পুরনো নির্জন বাড়ি। রুশান স্থান সম্পর্কে জেনে খানিকটা কৌতূহল নিয়ে বলে, কিন্তু সেখানে আকাশকে নিয়ে আসবি কি করে? মাথা তুলে রুশানের দিকে তাকায় রাজ। স্বাভাবিক স্বরে বলে, এতক্ষণে ইব্রাহিম তালুকদারের মৃত্যু আকাশকে উন্মাদ করে তুলেছে। এখন সে যে কোনো কিছুর বিনিময়ে নিলয়কে পেতে চাইবে, আর নিলয়কে নিয়ে তার ক্রোধিতাকে সেখানে টেনে নিয়ে আসবে। বলেই থামের রাজ। অতঃপর পুনরায় বলে, বর্তমানে নিলয় সেই বাড়িটায় অবস্থান করছে, যার খবর সময় মতো আকাশের কানে পৌঁছাবে, আর প্রতিশোধের নেশা তাকে ফাঁদের দিকে টেনে নিয়ে আসবে, যা বসানো হবে বাড়িটা থেকে কিছু সামনে একটা নির্জন জায়গায়। রুশান সবটা বুঝে নিয়ে খানিকটা ভেবে বলে, তা বুঝলাম, কিন্তু আকাশ যদি সেখানে না যায় তাহলে? রাজ ফের শান্তস্বরে বলে, আকাশ নিজেই সেখানে আসবে, কারণ সে কাপুরুষ নয়। বাবার প্রতিশোধ সে নিজ হাতে নিতে চাইবে, অতঃপর সে তার সামনে আমাকে খুঁজে পাবে। নীরব রইল রুশান। রাজের পরিকল্পনা ফেলে দেওয়ার মতো না, তবে দেখার বিষয় এই পরিকল্পনা কতটুকু সফল হয়। যদি পরিকল্পনা মাফিক এমনটাই হয়ে থাকে, তাহলে নির্ঘাত এবার ভিন্ন কিছু ঘটতে চলেছে, ভিন্ন রকম পরিস্থিতি, যে পরিস্থিতির সম্মুখীন আকাশ আগে কখনোই হয়নি। রাত তখন 12টা। ঠান্ডা কক্ষের ভেতরে নীরবতাকে আপন করে দাঁড়িয়ে রইল দুই ভাই। বিপ্লব ও বিদ্যুৎ দুজনের মাঝেই নীরবতা বিরাজমান। ইব্রাহিম তালুকদারের মৃত্যু গোপন রাখে তারা, কারণ প্রকাশিত হলে পরিস্থিতি আরো জটিল হয়ে দাঁড়াবে। কিছুক্ষণ হলো বাবার লাশটা ঠান্ডায় সংরক্ষণ করে রাখা হয়েছে, যেন পচে না যায়। প্রতিশোধ নেওয়ার পূর্বে বাবার লাশ দাফন না করার সিদ্ধান্তে প্রতিজ্ঞাবদ্ধ হয় তারা। বেশ কিছু সময় বাবার সাথে সে কক্ষে নীরবতা পালন করে বেরিয়ে আসে দুজন। একজন লোক দরজা বন্ধ করে দিল সে কক্ষের। আরাফ এক নজর তাকায় সে কক্ষের দিকে, অতঃপর আকাশের দিকে চেয়ে শান্ত স্বরে বলে, শুভর কোনো খোঁজ পাওয়া যায়নি? আকাশ বিষণ্ণ স্বরে বলে, এখন অবধি কোনো খোঁজ মেলেনি, তবে চারদিকে খোঁজ চলছে, তার পক্ষে চালিয়ে থাকা অসম্ভব, শীঘ্রই খোঁজ মিলবে তার। আরাফ খানিকটা বিরক্তি নিয়ে বলে, যে কোনো মূল্যে শুভকে আমার চাই। শুভকে পাওয়ার আগ অবধি আমার সামনে দাঁড়ানোর দুঃসাহস দেখাবে না। আরাফের কণ্ঠস্বর শান্ত মনে হলেও এর মাঝে মিশে আছে তীব্র ক্রোধ, যে ক্রোধ আজ অনেকটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে। শুভকে আরাফের চাই মানে তা যে কোনো মূল্যে, কারণ আরাফের চাওয়া আজ অবধি সে অপূর্ণ রাখেনি। ভেবেই হালকা মাথা নেড়ে আকাশ স্বাভাবিক স্বরে বলে, শুভকে নিয়ে ফিরবো আমি। পার হয়ে গেল রাতটা। সকাল হতেই মাইকে ঘোষণা করা হলো সাকিবের জানাজা আজ 11টায় অনুষ্ঠিত হবে। যদিও লাশ বেশিক্ষণ রাখা উচিত নয়, তাড়াহুড়ো থাকলেও রাতে দাফন করা হয়নি সাকিবের লাশ। তার বাবার রাতের বেলায় দাফন করতে দেয়নি ছেলেকে। অভিমানে তাদের মাঝে দূরত্ব তৈরি করার আজ 1 বছর পর ছেলেকে কাছে পেয়েছেন তিনি। শেষবারের মতো ছেলের পাশে কাটাতে চেয়েছেন অন্তত একটা রাত। আর যাই হোক, বাবার মন। উপরে তারা কঠোরতা প্রকাশ করলেও ভেতরটা খুব বেশি নরম হয়ে থাকে তাদের। এদিকে একটা রাত্রি অচেতন অবস্থায় পার হলেও এই মুহূর্তে নিজেকে অনেকটাই স্বাভাবিক করে নিয়েছে সাকিবের মা। সিঁড়িতে বসে ঘরের সাথে হেলান দিয়ে উদাস নয়নে চেয়ে আছে সকল কার্যক্রমের দিকে। সাকিবকে গোসল করিয়ে দাফনের জন্য প্রস্তুত করা হচ্ছে। এর মাঝে কয়েকজন গ্রামবাসী হাতে কোদাল ও খুন্তি নিয়ে বাড়িতে এসে জানায় কবর খোঁড়ার কাজ সম্পন্ন হয়েছে। আবার মহিলা প্রতিবেশীরা নিজ বাড়ি থেকে রান্না করে নিয়ে আসছে মেহমানদের জন্য। গ্রাম বাংলায় এই একটা কাজ সকলেই নিজের ভেবে সম্পূর্ণ করে থাকে। বেশিরভাগ গ্রামে কেউ মারা গেলে দাফন অবধি সবকিছুই প্রতিবেশীরাই করে থাকে। বাড়ির মানুষ শোকাহত থাকায় রান্নাটাও প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা করে নিয়ে আসে। সময় গড়িয়ে ঘড়ির কাঁটা গিয়ে ঠেকলো সকাল 10টা 30-এ। জানাজার সময় হয়ে এসেছে প্রায়। সাকিবের লাশ খাটিয়ায় উঠানো হয় কবরস্থানে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। খাটিয়ার চারপাশে এসে দাঁড়ালো 4 জন, নিবিড়, তুষার, সাকিবের বাবা ও ভাই। যদিও উপস্থিত সকলে নিষেধ করে শোকাহত বাবাকে ছেলের লাশ কাঁধে না নিতে, কিন্তু বাধা মানলেন না তিনি। নিজেকে শক্ত করে নেন। ছেলেকে শেষ বিদায়টা তিনি দিতে চান। কাজেই চারপাশ থেকে 4 জন কাঁধে তুলে নিল খাটিয়াটা। মুখে আল্লাহু আকবার শব্দধ্বনি উচ্চারিত করে লাশের পেছন পেছন বাড়ি থেকে বের হতে থাকে বাকি সকলে। সেই সাথে পড়ে গেল বাড়ি জুড়ে কান্নার রোল। পুনরায় জেগে উঠে সাকিবের মায়ের আত্মচিৎকার। একপাশে আজ বাবার কাঁধে ছেলের লাশ, অথচ একসময় রাগান্বিত হয়ে এ ছেলেকেই মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তিনি। আরেক পাশে ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ, অথচ নিজে ছোট হওয়া সত্ত্বেও সাকিবকে বড় ভাইয়ের সম্মানটা কখনোই দেয়নি সে। সেদিনটা আজও চোখের সামনে ভেসে ওঠে তার, যেদিন সাকিব তাকে সিগারেট খেতে দেখে বকেছিল খুব। বিপরীতে সে বলেছিল সে যাই খাচ্ছে নিজের টাকাই খাচ্ছে। সেই সাথে আরো অনেক কথা। সেদিন সাকিবের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছিল বেকারত্বের অভিশাপটা কতটা ভয়ঙ্কর হয়। সফল হওয়ার আগ অবধি কারোর কাছেই ন্যূনতম সম্মানটুকু আশা করা বোকামি। অথচ আজ সাকিবের সমাপ্তিটা হচ্ছে একজন গর্বিত রাষ্ট্রীয় সৈনিক হিসাবে। কিছুদিন পর রাষ্ট্র তার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ মোটা অর্থ প্রদান করবে। অথচ এই টাকা নামক শব্দটার জন্যই তীব্র কষ্ট বুকে চেপে বাড়ি ছাড়া সেই ছেলেটা আর কখনোই ফিরবে না। চিরতরে সে বিদায় নিয়েছে আজ। জানাজা শেষে
দাফন করা হয় সাকিবকে। কবরের উপর পানি ছিটিয়ে দেয় তুষার, চোখ দিয়ে অশ্রু ঝরছে তার। ছোটবেলার বন্ধুটাকে এত তাড়াতাড়ি শেষ বিদায় জানাতে হবে এমনটা কখনোই কল্পনায়ও আনতে পারেনি সে। সত্যিই জীবন মানুষকে কতটা নিষ্ঠুরতার পরিচয় দেয়। এদিকে রাজের কাছেও পৌঁছে যায় সাকিবের শেষ বিদায়ের কথা। আজ হয়ে গেল একটা জীবনের সমাপ্তি। চোখ দুটো রক্তিম হয়ে উঠেছে রাজের। আজ চোখের কোণে জলও জমে আছে কিছুটা, বাট কান্না করাটা তার স্বভাব নয়, কারণ এটা তার সাথে মানানসই নয়। নিজের মনকে শক্ত রাখে আজ যা ঘটতে চলেছে তার জন্য। শেষ বিকেলে আকাশের কাছে খবর আসে শুভর ব্যাপারে। শুভর খোঁজ পাওয়া গেছে। এই মুহূর্তে একটা নির্জন বাড়িতে অবস্থানরত আছে সে, যা ঢাকার বাইরে। আকাশের লোক তা পরীক্ষা করে পুরোপুরি নিশ্চিত হয়েই খবর পৌঁছায় তার কাছে। মুহূর্তেই 20 জন দক্ষ সদস্যের একটা ইউনিট গঠন করে আকাশ। বাবার খুনিকে নিজ হাতেই টেনে আরাফের সামনে ছুঁড়ে ফেলবে আজ। প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সন্ধ্যার দিকে বেরিয়ে পড়ে 4টা গাড়ি নিয়ে। তার অস্থিরতাই জানান দিচ্ছে তার তীব্র ক্রোধের ব্যাপারে। এই ক্রোধ যে কারো মাঝে ভয় ধরিয়ে দেওয়ার মতোই ভয়ঙ্কর। লোকেশন অনুযায়ী মেন রোড থেকে নেমে একটা চিকন রাস্তা দিয়ে প্রবেশ করে গাড়িগুলো, যার মোড়ে বাদাম বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে দাঁড়িয়েছিল একজন লোক। যে মুহূর্তেই রাজের কাছে খবর পৌঁছে দেয় আকাশ ফাঁদে পা দিয়েছে। হালকা মৃদু হাসের রাজ, হাতে থাকা ইগলটার মাথায় আঙুল দিয়ে নেড়েচেড়ে বলে, চল শিকারে যাই। সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এলো। সেই নির্জন রাস্তা দিয়ে ছুটে চলেছে 3টা গাড়ি। শুভকে খুঁজে পেতে আর অল্প কিছু পথ বাকি মাত্র। এর মাঝে আচমকাই ব্রেক চাপে আকাশ। ব্রেক চাপে তার পেছনে থাকা 3টা গাড়িও। গাড়ির সামনে তাকায় আকাশ। হেডলাইটের আলোয় সামনে দেখা যাচ্ছে কাউকে। মাঝ রাস্তায় অপর দিকে ফিরে নীরবে বসে আছে সেই লোকটা। গায়ে চাদরের ন্যায় কিছু একটা জড়ানো, মাথাও ঢেকে রাখা তার। হাতে একটা আঁকাবাঁকা লাঠি, যা কাঁধের সাথে লাগিয়ে ধরে রেখেছে। সামনে বাটির মতো কিছু একটা দেখা যাচ্ছে। দেখে মনে হচ্ছে কোনো ভিক্ষুক, কিন্তু সে রাস্তার মাঝখানে কেন? বিরক্তি নিয়ে পরপর কয়েকবার হর্ন বাজায় আকাশ, বাট লোকটার কোনো প্রতিক্রিয়া নেই। পাগল নাকি লোকটা? বিরক্তি দ্বিগুণ আকার ধারণ করে আকাশের মাঝে। পিস্তল হাতে গাড়ি থেকে নেমে দাঁড়ায় সে। এগিয়ে যায় সেই লোকটার দিকে। এগোতে এগোতে বলে, হর্নের শব্দ কানে পৌঁছাচ্ছে না? আজকে জীবনের শেষ ভিক্ষাটাই করতে বসলি নাকি? বলেই থামে আকাশ। বিপরীতে লোকটার কোনো সারা শব্দ নেই। তার সামনে থাকা বাতিটা পুরোপুরি নজরে আসে আকাশের, যা কোনো সাধারণ বাটি নয়। যেখানে আছে আস্ত একটা রক্তাক্ত মাংসের দলা, যা নখ ও ঠোঁটের সাহায্যে হিংস্রভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে একটা ঈগল। আকাশের উপস্থিতি লক্ষ্য করে মাংস ছিঁড়া বন্ধ করা মাথা তুলে আকাশের দিকে তাকায় ঈগলটা। ঠিক যেমন দৃষ্টি একটি ঈগল তার শিকারের দিকে নিক্ষেপ করে থাকে, এই দৃষ্টি ঠিক তেমনই তীক্ষ্ণ ও ভয়ঙ্কর।